প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আমরা এই প্রত্যাশা করি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তোমাদের সুরক্ষার জন্য বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ আছে, কিন্তু লেখাপড়া থেকে কি দূরে থাকা যাবে? এই যে লেখাপড়ার সাথে তোমাদের সম্পৃক্ত রাখার জন্য আমার ঘরে আমার স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বই, খাতা, কলম নিয়ে তোমরা নিশ্চয় প্রস্তুত। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকত্ব কিন্তু বলছি একটি বিশেষ মর্যাদা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিকের জন্য। অর্থাৎ এই মর্যাদাটি কিভাবে কার্যকর আমি বোঝানোর জন্য বলছি। তুমি যে বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ এই বিদ্যালয়ে তোমাকে ভর্তি করানোর পর বিদ্যালয় থেকে তুমি অনেকগুলো সুযোগ সুবিধা ভোগ করছো। বিদ্যালয়ের এরিয়ার মধ্যে তুমি কিন্তু অনেক কিছু করতে পারো বিদ্যালয়ের রীতিনীতি মেনে। অর্থাৎ বিদ্যালয় তোমাকে ছাত্র হিসেবে মেনে নিয়েছে, এটি তোমাকে দেওয়া বিদ্যালয়ের একটি বিশেষ মর্যাদা। ঠিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমি, তুমি, আমরা এ দেশের ভিতরে সরকারের আইন বা রাষ্ট্রের আইন মেনে কিন্তু যা খুশি তাই করতে পারি। এটি হচ্ছে আমাদেরকে দেওয়া রাষ্ট্রের একটি বিশেষ মর্যাদা। সুতরাং আমরা বলছি যে নাগরিক কোন কোন বৈশিষ্ট্যে একজন নাগরিক হিসেবে চিহ্নিত হবে, তা হলো অবশ্যই তাকে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস একটি নাগরিকত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে আনুগত্য পোষণ। আনুগত্য পোষণ কথার মানে হচ্ছে যে রাষ্ট্রের প্রতি সারেন্ডার করা, মেনে নেওয়া। রাষ্ট্রের কি মেনে নেবে? রাষ্ট্রের সংবিধানকে মেনে নিতে হবে। অর্থাৎ রাষ্ট্রের রীতিনীতি যা আছে, আমি, তুমি, আমরা নাগরিক হিসেবে সব মেনে নিব। এই বিষয়টিকে আমরা বলে থাকি আনুগত্য পোষণ করা। এবং দায়িত্ব, কর্তব্য পালন। আগে তোমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য দুটির মধ্যে যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে সেটি বুঝিয়ে নিই। কর্তব্য হচ্ছে তোমাকে অবশ্যই করতে হবে, যদি না করো আইনগতভাবে তোমার জন্য শাস্তির বিধান আরোপিত হতে পারে। অন্যদিকে দায়িত্ব তুমি তোমার বিবেক বোধ থেকে করবে, না করলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, আমাদের ক্ষতি হতে পারে, করা উচিত কিন্তু হয়তো শাস্তির বিধান নেই, কিন্তু কর্তব্য অবশ্যই করতে হবে। তাহলে রাষ্ট্র বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্য প্রেরণ করে, আমরা কিন্তু সে কাজগুলো রাষ্ট্রের জন্য করে দিতে হয়। এটি হচ্ছে নাগরিকদের আরেকটি বৈশিষ্ট্য। এবং আমরা যখন রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করব এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব, রাষ্ট্র কি আমাদের কোনো কিছু দিবে না? অবশ্যই দিবে। রাষ্ট্র প্রথমত আমাদেরকে যা দেয় নাগরিকত্ব, সেটি হচ্ছে আমাদের মর্যাদা। এছাড়াও রাষ্ট্র অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়, আর এগুলোকে আমরা বলি আমাদের অধিকার। অর্থাৎ যখন আমরা দায়িত্ব কর্তব্য পালন করব তখন অধিকার ভোগ করতে পারবো। দায়িত্ব কর্তব্য যদি পালন না করি অধিকার ভোগ করার কথা বলতে পারি না, অর্থাৎ নাগরিক হিসেবে আমরা পরিচিত হতে পারি না। এই জন্য আমরা বলছি নাগরিকের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটি হচ্ছে স্থায়ীভাবে বসবাস, আরেকটি হচ্ছে আনুগত্য পোষণ করা, সেই সঙ্গে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। এবং রাষ্ট্রের প্রতি যখন আমরা দায়িত্ব কর্তব্য পালন করব তখন রাষ্ট্র আমাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দিবে সেগুলো হচ্ছে আমাদের অধিকার ভোগ। এই চারটি বৈশিষ্ট্যের আলোকে একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারে। এবার আমরা দেখব নাগরিক এবং বিদেশি বিভিন্ন প্রয়োজনে। তোমরা কিন্তু দেখে থাকো আমাদের দেশে কিন্তু অনেক বাইরের লোক, অর্থাৎ অন্যান্য দেশের লোক আমাদের দেশে কাজ করে। আবার আমাদের দেশের অনেক লোক কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কাজ করে। ওই দেশের প্রেক্ষাপটে আমরা যেমন বিদেশি, আবার আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে কাজ করতে আসা বিভিন্ন লোকজন কিন্তু তারা বিদেশি। কি কি প্রয়োজনে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়? ভ্রমণের জন্য যায়, চাকরির জন্য যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যায়, শিক্ষা গ্রহণ করার জন্য যায়। নানান প্রয়োজনে পৃথিবী খুব কাছে চলে আসছে। এক দেশ থেকে মানুষ অন্য দেশে যায়, থাকে, অবস্থান করে। কিন্তু লক্ষ্য করে দেখো, কিছু মানুষকে আমরা বলছি তারা নাগরিক এবং কিছু মানুষকে আমরা বলছি তারা বিদেশি। আজকের ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমাদের প্রিয় ক্রিকেটারের ছবি দেখানো হচ্ছে এখানে, মাশরাফি বিন মুর্তজা, এবং সেই সঙ্গে বাংলাদেশের এক সময়ের কোচ ছিলেন হাতুরে সিনহার ছবি দেখানো হয়েছে। এই দুটি ছবির মধ্যে আমি তোমাদেরকে যে বিষয়টি আমি সহজে বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের নাগরিক, সুতরাং বাংলাদেশের নাগরিক হিসেবে কতগুলো সুযোগ সুবিধা তিনি ভোগ করতে পারেন। অন্যদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ, তিনি যখন বাংলাদেশে অবস্থান করেছিলেন তিনি কি এই সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পেরেছিলেন? না। কতগুলো সামাজিক অধিকার আছে, ক্রয় করা, কিছু কেনা, এগুলো কিন্তু সহজেই মানুষ করতে পারে, এগুলো নিয়ে কিন্তু সমস্যা না। কিন্তু লক্ষ্য করে দেখো কতগুলো অধিকারের ক্ষেত্রে গিয়ে নাগরিক এবং বিদেশির মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য করা যায়। যেমন মাশরাফি বিন মুর্তজা গত সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, নিজে ভোট দিয়েছেন এবং বাংলাদেশের একজন
সম্মানিত সংসদ সদস্য। কিন্তু হাথুরু সিনহার পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু এটি সম্ভব ছিল না। এর মানেটি কি? এর মানে হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নাগরিক হিসেবে তিনি রাজনৈতিক সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করতে পারেন। অন্যদিকে একজন বিদেশি ব্যক্তি কিন্তু ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে তিনি থাকেন কিন্তু ওই রাষ্ট্রের নাগরিক না, সেখানে অনেক সুযোগ সুবিধা ভোগ করলেও অনেকগুলো রাজনৈতিক অধিকার তিনি ভোগ করতে পারেন না। এই বিষয়টিকে সহজে বোঝানোর জন্য আমি এই ছবিটি দিয়েছি। পাঠ্য বইয়ে একটু পড়ে নিবে এবং আমার কথার সাথে একটু মিলিয়ে নিবে, তাহলে নাগরিক এবং বিদেশের মধ্যে সুস্পষ্ট পার্থক্যটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাব নাগরিকত্ব লাভের বিভিন্ন উপায় আছে। বিভিন্ন কারণে রাষ্ট্রের নাগরিকত্বের ধরনগত পরিবর্তন হয়, অর্থাৎ কি কি উপায়ে নাগরিকত্ব লাভ করা যায় আমরা সেই বিষয়টি বলছি। নাগরিকত্ব লাভের মূলত দুটি উপায় প্রধানত, একটি হচ্ছে জন্মসূত্রে আর একটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্বকে আবার আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে জন্মসূত্র নীতি আর একটি হচ্ছে জন্মস্থান নীতি। আমরা এগুলো ডিটেইল আলোচনা করব। আরেকটি হচ্ছে অনুমোদন সূত্র। তোমরা খেয়াল করে দেখো, নাগরিকত্ব লাভের মূলত উপায় হচ্ছে দুটি, একটি হচ্ছে জন্মসূত্রে, খাতার মধ্যে লিখে ফেলতে পারো তোমরা, জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে। আবার জন্মসূত্রের জন্য জন্মসূত্র নীতি আর একটি হচ্ছে জন্মস্থান নীতি। এভাবে তোমরা নাগরিকত্ব লাভের উপায়। আমরা এই পর্যায়ে জন্মসূত্র নীতি নিয়ে একটু আলোচনা করব। জন্মসূত্র নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকত্বই সন্তানের নাগরিকত্ব হিসেবে চিহ্নিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তোমাদের কোনো আত্মীয় স্বজন, ধরো তোমার মামা মামি আমেরিকাতে থাকেন, তোমাদের মামাতো ভাই বা বোন জন্মগ্রহণ করেছে, তাহলে সে, যদি আমরা জন্মসূত্র নীতির কথা চিন্তা করে থাকি, তাহলে তোমার মামাতো ভাই বা বোন বাংলাদেশের নাগরিক, কারণ পিতামাতার নাগরিকত্ব বাংলাদেশ। অর্থাৎ আমি কিন্তু বলিনি তোমার মামা মামি আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, তারা বাংলাদেশের নাগরিক, আমেরিকাতে তোমার মামাতো ভাই বা বোন জন্মগ্রহণ করেছে। সেক্ষেত্রে আমরা বিষয়টি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? অর্থাৎ যদি পিতামাতার নাগরিকত্ব দ্বারা সন্তানের নাগরিকত্ব নির্ধারিত হয়, তখন তাকে বলা হয় জন্মসূত্র নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণ করা হয়েছে। এখান থেকে সবচেয়ে ছোট কথাটি দিয়ে তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে পিতামাতার নাগরিকত্ব, সন্তানের নাগরিকত্ব। জাস্ট এটুকু যদি মনে রাখো, এখানে ভুল করার আর কোনো সুযোগ থাকবে না। এ পর্যায়ে আমরা আরেকটি নীতি দেখি, আরেকটি হচ্ছে জন্মসূত্রের জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারিত হবে, অর্থাৎ শিশু কোন দেশে জন্মগ্রহণ করেছে সে অনুযায়ী সে ওই দেশের নাগরিক হিসেবে পরিগণিত হবে। ঠিক তোমার মামা মামির উদাহরণটি দিয়ে যদি আবার আমি বলতে চাই, তোমার মামা মামি আমেরিকাতে বেড়াতে গিয়েছেন বা যে কোনো চাকরির প্রয়োজনে গিয়েছেন, তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তোমার মামাতো ভাই বা বোন আমেরিকাতে জন্মগ্রহণ করেছে, তাহলে কি হবে? জন্মস্থান নীতি অনুযায়ী তোমার মামাতো ভাই বা বোন সে আমেরিকার নাগরিক হবে। এটি হচ্ছে জন্মস্থান অনুযায়ী নাগরিকত্ব। অর্থাৎ জন্মসূত্র নীতি অনুযায়ী তোমরা খেয়াল করে দেখো, পিতামাতার নাগরিকত্ব, সন্তানের নাগরিকত্ব। জন্মস্থান অনুযায়ী সন্তান যে স্থানে জন্মগ্রহণ করবে, যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, সেখানেই সে দেশের নাগরিকত্ব নির্ধারিত হবে। একটি প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি কেউ প্লেনে কিংবা জাহাজে জন্মগ্রহণ করে তাহলে কি হবে? খুবই জটিল প্রশ্ন। এর উত্তর হচ্ছে ওই জাহাজটি অথবা ওই বিমানটি যে দেশের, সে ওই দেশের নাগরিক হিসেবে পরিগণিত হবে। এবং কোনো দেশের দূতাবাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সে ওই দেশের নাগরিক হিসেবেই পরিগণিত হবে। অর্থাৎ যে দেশের দূতাবাস, সে ওই দেশের নাগরিক হিসেবে পরিগণিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জন্মসূত্র অনুযায়ী দুটি দিক থেকে আমরা নাগরিকত্ব লাভের উপায় এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ব্যাখ্যা করলাম। এ পর্যায়ে আমরা নাগরিকত্ব লাভের যে আরেকটি উপায় ছিল, সেটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। অনুমোদন সূত্রে নাগরিকত্বের জন্য কতগুলো বৈশিষ্ট্যের আলোকে একজন নাগরিক অন্য রাষ্ট্রের কাছে আবেদন করে যে আমি ওই রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে চাই, আর তখনই দেখা যায় যে ওই রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে যদি যথাযথ মনে করে তাহলে নাগরিক হিসেবে গ্রহণ করে নেয়। এই বিষয়টিকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিকত্ব। অর্থাৎ অনুমোদন সূত্রে নাগরিকত্বের জন্য বেশ কতগুলো শর্ত আছে, আমি শর্তগুলো তোমাদের বলছি। সেটা হচ্ছে বিয়ে করা, তোমাদের পাঠ্য বইতেও আছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। অর্থাৎ অন্য রাষ্ট্রের বিদেশি কোনো দেশে যদি কেউ নাগরিকত্ব লাভ করতে যায়, তাহলে একটি শর্ত হচ্ছে সে হয়তো ওই দেশের নাগরিককে বিয়ে করতে হবে, ওখানে কোনো সম্পত্তি ক্রয় করতে হবে, তাকে হয়তো দীর্ঘদিন সেখানে বসবাস করতে হবে, সেখানে চাকরি করতে হবে, তারপরে আছে সেখানকার ভাষা জানা, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ
নাগরিক হতে হলে তাকে সেই দেশের ভাষাও জানতে হবে। কোনো কোনো দেশ সেনাবাহিনীতে যোগদানের জন্য বাধ্যবাধকতা দিয়ে রাখে যে ওই দেশের সেনাবাহিনীতেও যোগদান করতে হয়। ভালো চরিত্রের অধিকারী হতে হবে, অর্থাৎ কোনো দেশে তুমি দীর্ঘদিন বসবাস করছো কিন্তু তোমার নামে ওই দেশে অনেকগুলো মামলা আছে, তাহলে নিশ্চয়ই তোমাকে ওই দেশের নাগরিকত্ব আবেদন করলে তারা নিবে না। অর্থাৎ তুমি ওই দেশের আইন যদি অমান্য করে থাকো বিভিন্ন ক্ষেত্রে, তাহলে নাগরিকত্ব লাভ করার সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কম। এজন্য বলছে এখানে ভালো চরিত্র থাকতে হবে, অর্থাৎ সে দেশের আইন মানে এই বিষয়টি নিশ্চিত হতে হবে। উচ্চতর দক্ষতার অধিকারী, এটি একটি চমৎকার সুযোগ। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দক্ষতা অনুযায়ী শ্রমিক তাদের প্রয়োজন হয় এবং প্রযুক্তিবিদ প্রয়োজন হয়, তখন তারা অফার দেয়। আবেদন করার সাথে সাথে ওই ধরনের উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ লোকদেরকে তারা তাদের নাগরিকত্ব গ্রহণের জন্য সুযোগ দিয়ে দেয়। এই বিষয়টি এখানে আসলে বোঝানো হয়েছে। আরেকটি হচ্ছে রাজনৈতিক আশ্রয়। বিভিন্ন কারণে তোমরা জানো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেখান থেকে অনেক দেশের লোকজন ইউরোপের অনেক দেশে চলে যায়, তারা নাগরিকত্ব কামনা করে যে আমি আমার দেশে নিরাপদ না। এই ধরনের বা রাজনৈতিক মামলা হামলা নানান কারণে দেখা যায় যে এক দেশ থেকে অন্য দেশে আশ্রয় প্রার্থনা করে, তখন ওই দেশ হয়তো তাকে সাময়িক আশ্রয় দেয়, তারপরে সুনির্দিষ্ট কতগুলো নীতির আলোকে সে তার আবেদনের প্রেক্ষাপটে হয়তো তাকে নাগরিক হিসেবে মেনে নেয়। এই বিষয়টি হচ্ছে নাগরিকত্ব লাভের উপায়, অর্থাৎ অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের উপায়। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কোনো একটি অথবা দুটি অথবা একাধিক অথবা সবগুলো যদি থাকে তাহলে হয়তো কোনো রাষ্ট্র নাগরিক হিসেবে মেনে নিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকত্ব লাভের উপায়গুলো আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব দ্বি-নাগরিকত্বের ব্যাপারটিকে, অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে দুটি দেশের নাগরিকত্ব কিভাবে পেতে পারে। তোমাদের মনে থাকার কথা, আমি কিন্তু একটি উদাহরণ দিয়েছিলাম, তোমার মামা মামির উদাহরণ দিয়েছি, অর্থাৎ তোমার মামা মামির আলোকে তোমার মামাতো ভাই বাংলাদেশের নাগরিক, আবার জন্মস্থান নীতি অনুযায়ী সে আমেরিকার নাগরিক। এই বিষয়টির ফয়সালা কিভাবে হবে, সমাধান হয় যখন নাগরিকের অর্থাৎ তোমার মামাতো ভাই বা বোনের বয়স যখন 18 হবে, তখন সে যে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব ইচ্ছে করলেই গ্রহণ করতে পারে, অথবা সে যদি ইচ্ছে করে দুটি দেশেরই নাগরিকত্ব রেখে দিবে তাও করতে পারে। এভাবে একজন ব্যক্তি দ্বি-নাগরিকত্ব গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকত্ব লাভের বিভিন্ন উপায়গুলো জানলাম। এবার আমরা নাগরিকদের ভূমিকাটা কি, অর্থাৎ দেশের উন্নয়নে নাগরিক কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। রাষ্ট্র নাগরিকের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ রাষ্ট্র আছে নাগরিক নেই, নাগরিক আছে রাষ্ট্র নেই, এটি কল্পনা করা যায় না। সুতরাং রাষ্ট্র এবং নাগরিক একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এজন্য বলছি আমরা অবিচ্ছেদ্য। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আন্তরিক হলে সুনাগরিক বলে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাষ্ট্র কর্তৃক আরোপিত দায়িত্ব এবং কর্তব্যকে যথাযথভাবে পালন করে তখন তিনি সুনাগরিক হিসেবে পরিগণিত হন। অর্থাৎ সবাই হয়তো রাষ্ট্র কর্তৃক আরোপিত দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন নাও করতে পারে। তোমরা নিশ্চয়ই জানো সরকার বলেছে লকডাউন, সব মানুষ কিন্তু লকডাউন মানছে না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কিছু কিছু মানুষ মানছে, তারা সুনাগরিক, আর যারা মানে না, বিনা প্রয়োজনে এখানে সেখানে ঘুরে বেড়ায়, ভালো লাগে না এই কারণে বাসা থেকে বের হয়, ঘর থেকে বের হয়, এটি কিন্তু ঠিক না, এটি কিন্তু সুনাগরিকের পরিচয় নয়। আমরা তারপরে দেখি, সুতরাং সুনাগরিক হতে হলে কি লাগবে? আমরা বলছি যে তিনটি বৈশিষ্ট্য লাগবে। এগুলো রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য: বুদ্ধিমান, বিবেকবান এবং আত্মসংযমী। অর্থাৎ নাগরিক হিসেবে তার বুদ্ধি বিবেচনা থাকতে হবে এবং তার বিবেক থাকতে হবে এবং আত্মসংযমী হতে হবে। অর্থাৎ আত্মসংযম কথাটির মানে হচ্ছে রাষ্ট্রের অনেক ক্ষতি তোমাকে দিয়ে হতে পারে, তোমাকে কেউ প্রলোভনও দেখাতে পারে, কিন্তু তুমি রাষ্ট্রের ক্ষতি হবে এটা চিন্তা করে ওই ক্ষতিকর কাজ থেকে যদি বিরত থাকো, অর্থাৎ তোমার মধ্যে আত্মসংযম আছে, এই বিষয়টি বোঝা যায়। এভাবে একজন সুনাগরিকের এই তিনটি গুণ থাকা খুবই আবশ্যক। তাহলে কি বলতে পারি আমরা? সকল নাগরিক সুনাগরিক না হলেও কিন্তু সকল সুনাগরিক ওই রাষ্ট্রের নাগরিক, এটি চমৎকার কথা। এবার আমরা দেখব যে রাষ্ট্রের আমরা নাগরিক হিসেবে অনেক সুযোগ সুবিধা ভোগ করে থাকি, কিন্তু রাষ্ট্রের প্রতিও তো আমাদের কতগুলো কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো কি আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, অর্থাৎ এই যে 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশের প্রত্যেকটি নাগরিকের সেটি শিক্ষা গ্রহণ করা, এটি কিন্তু একটি কর্তব্য, অবশ্যই পালনীয় কাজ। সুতরাং এছাড়া তোমরা জানো যে তোমাদের ধীরে ধীরে শিক্ষিত করে তোলা হচ্ছে এবং শিক্ষার সাথে সাথে জনশক্তিতে পরিণত করা হচ্ছে। এটির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে, নাগরিক হিসেবে এটিও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, অর্থাৎ আনুগত্য পোষণ, রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান আমরা মেনে নিব, এই বিষয়টি থাকাটাকে আমরা বলছি আনুগত্য। আইন মেনে চলা, যে কোনো আইন মেনে চলবো, এটি নাগরিক হিসেবে আমাদের আরেকটি দায়িত্ব এবং কর্তব্য। নিয়মিত কর প্রদান,
তোমরা হয়তো কর দিচ্ছ না, কিন্তু তোমাদের বাবা মারা কর দিচ্ছে, বিভিন্নভাবে কিন্তু কর দিচ্ছে। কোনো কিছু ক্রয় করার সাথে সাথে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু কর বা ট্যাক্স হিসেবে একটি অংশ চলে যাচ্ছে। সুতরাং জনগণের এই করের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, আমার আর তোমার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। এজন্য প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা। যখন নির্বাচন আসে তখন যেন সুচিন্তিত মতামত দিয়ে তারা ভোট প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু নাগরিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ ভোট প্রদানের সময় নাগরিক যথাযথ চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা দিয়ে তারপরে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। যে সকল জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখা যায় না, তাদেরকে কিন্তু ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয়। এটি সুনাগরিক হিসেবে কিন্তু একটি কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা করা, বিদ্যালয়, হাটবাজার, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা, রেলপথ, ইলেকট্রিসিটি, ক্ষেত্রবিশেষ গ্যাস, পানি, অনেকগুলি আছে রাষ্ট্রীয় সম্পদ, অনেক যানবাহনও আছে রাষ্ট্রীয়। সুতরাং এগুলো যখন আমরা ব্যবহার করব, এগুলো সুরক্ষার দিকে যথেষ্ট মনোযোগী হব। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠানের জন্য নাগরিকের সততা, দক্ষতা তথা যথাযথ দায়িত্ব পালন আবশ্যক। অর্থাৎ আমি, তুমি, আমরা সবাই মিলে যদি রাষ্ট্রের সাথে সততার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব পালন করি, তাহলেই রাষ্ট্র উন্নতির দিকে এগিয়ে যাবে। এই কথাটি আমরা বলছি যে দেশের উন্নয়ন শুধু সরকারের একার নয়, এটি জনগণেরও। অর্থাৎ জনগণ হিসেবে আমি, তুমি এবং আমরা সবাই মিলে কাজ করব, তাহলেই রাষ্ট্র উন্নতি হবে, দেশ দ্রুত এগিয়ে যাবে উন্নতির দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ মোটামুটি এই পর্যন্ত ছিল। আমরা মূল্যায়নে যাব। মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, ছোট ছোট কয়েকগুলো প্রশ্ন আছে। নাগরিকের বৈশিষ্ট্য কয়টি? আমার ধারণা আজকের আলোচনায় ছিল। নাগরিকত্ব লাভের উপায় কতটি ছিল সেটি তোমরা লিখবে। নাগরিক ও বিদেশের মধ্যে একটি পার্থক্য লিখে, ছোট্ট করে একটি পার্থক্য লিখে দিবে। এবং অনুমোদন সূত্রে নাগরিকের একটি শর্ত লিখতে বলেছে, যে কোনো একটি শর্ত তোমরা লিখতে পারবা। এই ছিল মূল্যায়নের প্রশ্ন। আজকের পাঠ থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়ার অনেকগুলো চমৎকার জায়গা আছে। সেই জায়গাগুলো বলছে নাগরিকের বৈশিষ্ট্য, অর্থাৎ নাগরিকের কোন বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্যকে নিয়ে প্রশ্ন হতে পারে। তোমরা যদি 4টি বৈশিষ্ট্য বুঝে থাকো তাহলে খুব সহজে উত্তর দিতে পারবে। নাগরিক এবং বিদেশের মধ্যে পার্থক্য, আমার মনে হয় যে আমি মাশরাফি বিন মুর্তজা এবং হাতুরে সিনহার দুইটি ছবি দিয়ে পাশাপাশি বোঝানোর চেষ্টা করেছি। বলেছি পাঠ্য বইটা একটু দেখো এবং তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টিতে। এখানে কিন্তু একটি উদ্দীপক থাকতে পারে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। নাগরিকত্ব লাভের উপায়, এখানে তোমাদের মনে থাকার কথা, নাগরিকত্ব লাভের উপায় ছিল যে কোনো একটি উপায় দিয়ে, আমি তোমাদের মামা, মামি এবং মামাতো ভাইয়ের যে উদ্দীপক দিয়েছি, এটিও একটি উদ্দীপক হয়ে যেতে পারে। এটি দিয়েও কিন্তু একটি প্রশ্ন তৈরি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে যারা দেখেছো উত্তর করতে পারবে। এবং দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা, এটি উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, নাগরিক হিসেবে আমি, তুমি, আমরা যে কাজগুলো করব, সেগুলো তোমাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে। আজকের পাঠ পর্যালোচনা যদি যে আমরা সাম আপ করি, যে আজকে এই পর্যন্ত কি পড়লাম। আজকের পাঠে আমরা নাগরিক কি, নাগরিকত্ব লাভের উপায় জেনেছি, নাগরিকের বৈশিষ্ট্য জেনেছি, এবং সেই সঙ্গে আমাদের কাছে ছিল যে সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব, কর্তব্য আছে, যার দ্বারা রাষ্ট্র উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাবে। এই ছিল আজকের পাঠ। আজকে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আছে। বাড়ির কাজটি, একজন সচেতন নাগরিক হিসেবে তুমি কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো খেয়াল করে দেখো। শিক্ষার্থী, তুমি তোমার দিক থেকে তুমি লিখো। একজন শিক্ষার্থী হিসেবে, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমার কাছে রাষ্ট্র বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, তুমি রাষ্ট্র থেকে অনেক সুযোগ সুবিধা যেমন ভোগ করো, রাষ্ট্র কিন্তু তোমার থেকে অনেকগুলো দায়িত্ব, কর্তব্য হিসেবে দেওয়া আছে। এগুলো যেন তুমি কিভাবে রাষ্ট্রকে সাপোর্ট দেবা, সমর্থন করবা বা সাহায্য করবা, রাষ্ট্রের জন্য কাজ করবা, এই বিষয়টি তোমরা লিখবে। খুব ছোট্ট পরিসরে তোমরা বাড়ির কাজটি করবে এবং যথাসময়ে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে তা দেখিয়ে নিবে বা মূল্যায়ন করিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাও, তোমরা আমার ঘরে, আমার স্কুলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসটি পুনরায় দেখতে পারবে। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই কামনা করি। ধন্যবাদ তোমাদেরকে।